जाने दिल क्या क्या खरीदे हम क्या ना खरीदे हम क्या दे निशानी ये है मुश्किल। সময়টা 12:45। মাথার উপর কাঠফাটা রোদ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনগণ, খাখা তপ্ত রোদে ব্যস্ত জননগরী। তারপরেও সবাই যার যার রুটিন অনুযায়ী নিজের কর্মসূচিতে ব্যস্ত। ভ্যাপসা গরমটাও যেন এতটুকু কারো কাজে ব্যাঘাত ঘটাতে পারছে না। জনপথের রাস্তাগুলো ঘন্টার পর ঘন্টা জ্যামজট পাকিয়ে আছে। গাড়ি ঘোড়ার প্যাপো শব্দে অতিষ্ঠ মানব নগরী। দ্বিধা নেই কারো, বিরক্তিতা নিয়েও অতিষ্ঠতা পেরিয়ে যথারীতি ফিরতে চায় নিজের গন্তব্যে। তাদের দলেরই একজন তে। সেই অতিষ্ঠতার মাঝেও ট্রাফিক জ্যামে বসে আছে সে। একা নয়, সঙ্গী সাথী হিসেবে মিসেস আয়ু সুজি রয়েছে, গায়ে কলেজের ড্রেস পরিহিত। কারণ কলেজের পর্বটা এখনও শেষ হয়নি তের। অধ্যয়ন পাঠ বহাল রয়েছে ক্লাস সময়ে। ইতি ঘটল না ক্লাসের। তার পূর্বক্ষণে ক্লাস ভঙ্গ করে তেকে নিয়ে আসলো মিসেস আয়ু, উদ্ধৃত কলেজের প্রিন্সিপালকে বলে। হঠাৎ কি জন্য মিসেস আয়ু তেকে জরুরি তলবে কলেজ থেকে নিয়ে আসলো তাও ঠিকঠাক জানা নেই তার। তবে সুজির কাছ থেকে এতটা জানতে পারলো, মিসেস আয়ু নাকি তাদের দুজনকে এই অসময়ে মার্কেটে নিয়ে যাবেন। অনীহা করল না তে, তবে কৌতূহল ছিল তীব্র। কেন মিসেস আয়ু এই অসময়ে কাঠফাটা রোদের মধ্যে তাদের মার্কেটে নিয়ে যেতে চাচ্ছেন এই বিষয়ে কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করেছিল তে। উত্তর দেয়নি মিসেস আয়ু, শুধু বলল অনেক দিন ধরে মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয় না ওনার, তাই শপিং করতে যাচ্ছে ব্যাস। আর প্রশ্ন করল না তে, চুপচাপ থাকলো। এরই মধ্যে মিসেস আয়ু পুনরায় জানালো তারা আগে মিস্টার গংইউর অফিস প্রদর্শনে যাবে। ঠিক প্রদর্শন না, বলতে গেলে মিসেস আয়ু নিজের স্বামী ও নাতির জন্য দুপুরে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন। মিস্টার গংইউর তথ্য অনুযায়ী আজকে জংকুক নিজের অফিস ছেড়ে একদিনের জন্য ওনার অফিসে বসবে জিওন গ্রুপের জরুরি ডিল সাইন করার জন্য। সেই অনুযায়ী এখন জংকুকের অবস্থান মিস্টার গংইউর অফিসের মিটিং কক্ষে। দুপুরের লাঞ্চ দুজন একসাথেই করবে। সেই সুবাদে মিসেস আয়ু তাদের জন্য ঝটপট হাতে রান্না করে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন স্বামীর অফিসে। সাথে নিয়ে যাচ্ছেন নিজেদের সবার খাবারও। অনেকদিন পর সবাই একসাথে দুপুরে লাঞ্চ করবে বলে। খাওয়া দাওয়া সেরে সুজি আর তেকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে যাবেন তিনি, এমনটা ধারণা ওনার। তের অনুভূতি স্বাভাবিক, কোনো নড়চড় নেই। হ্যাঁ, জংকুককে কালকের রাতের বিষয়টা নিয়ে ভয় করলেও নিজেকে নিরাপদ মনে করছে মিসেস আয়ুকে পেয়ে। তের ধারণা জংকুক আর যাই করুক না কেন, অন্তত মিসেস আয়ুর সামনে ওকে কিছুই করতে পারবে না সে। যদিও আঘাত করতে চায় তাহলে মিসেস আয়ু পাশে থাকবে জংকুক থেকে বাঁচানোর জন্য তাকে। তে নিশ্চিত মনে অনল বসে রইল। স্বাভাবিক ভঙ্গিতে গাড়ির কাঁচ ভেদ করে তাকায় ব্যস্ত নগরীর দিকে। অনেকটা সময় নিয়ে অবশেষে পৌঁছালো মিস্টার গংইউর অফিসের বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে। গাড়ি থেকে নেমে জমিতে দাঁড়াতেই তের চোখের দৃষ্টিতে বাজলো বিল্ডিংয়ের উপরের দিকে বড় বড় অক্ষরে লেখা জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তে বুঝলো চোখের সামনে বিশাল বড় বিল্ডিংটায় মিস্টার গংইউর অফিসালয়। কথা না বাড়িয়ে মিসেস আয়ুর পিছন পিছন যেতে লাগলো সে। টিফিন বক্স হাতে ড্রাইভার সামনে সামনে হাঁটছে তাদের। তে স্বস্তির মনোনয়নে যেতে যেতে চারপাশের পার্কিং এরিয়াতে চোখ বোলায় নীরবে। চোখে পড়ল সারিবদ্ধভাবে জায়গায় জায়গায় কার বাইক দাঁড়ানো কোম্পানির এমপ্লয়ীদের। যথারীতি লিফট করে মিসেস আয়ুর সাথে থার্ড ফ্লোরে উঠল তে। অসম্ভব সুন্দর মার্জিত স্কয়ার সিস্টেমে অফিসটিতে সবাই ব্যস্ততায় কাজ চালাচ্ছে যার যার ডেস্কে বসে। জুতার গম গম শব্দে উপস্থিত কর্মীদের মনোযোগে টনক নড়ল। মনোযোগ নড়ে কৌতূহলী দৃষ্টি স্থির হলো তিন মানবের উপর। তবে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু মিসেস আয়ু নয়, বরং তে আর সুজি। মিসেস আয়ু কোম্পানির এমপ্লয়ীদের সাথে পূর্ব পরিচিত থাকায় এই মুহূর্তে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু অনায়াসেই তে আর সুজি ছিল। কনফারেন্স রুম, গম্ভীর পরিবেশ। অন্ধকারময় রুমটিতে এক টুকরো সাদা আলোয় আলোকিত চারপাশ। চোখের সামনে ঝলমলে সাদা পর্দায় একের পর এক স্লাইডস পরিবর্তিত হচ্ছে। সেই নিবিত আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকের গম্ভীর মনোভাব। ইয়াং যুবকটি উপস্থিত সদস্যদের প্রজেক্টের ডিজাইন প্রেজেন্টেশন করছে দক্ষতার স্বরূপ। জংকুক তাদের মূল কেন্দ্রবিন্দু। মূলত এই প্রজেক্টটি দিয়েই তাদের অপূর্ণ উদ্দেশ্যগুলো পূর্ণ হবে। সেই মনোভাবে যুবকটি তার বাবার কোম্পানির হয়ে কাজ করছে। আজকে তার ফাইনাল ডেট। দীর্ঘদিন পূর্বেই ডেট ফিক্সড করা হয়েছিল জিওন গ্রুপের সাথে, কিন্তু জিওন জংকুকের সান্নিধ্য পাচ্ছিল না বলে প্রত্যেকটা ডেটই পিছানোর মূল কারণ। কাজে মার্জিত ভুল ত্রুটিও চায় না বলে গুরুত্ব দিয়ে একের পর এক প্রজেক্টের ডিটেলস দেখাচ্ছে যুবক ছেলেটি নিজেই। থমথমে নিস্তব্ধ পরিবেশে কালো চেয়ারটিতে গা এলিয়ে বসে আছে জংকুক।
সূক্ষ্ম চোখে মনোযোগ সহকারে স্ক্রিনে তাকিয়ে আছে, দৃষ্টি গম্ভীর, বাচনভঙ্গি চুপ, বাম হাতের কুনুই চেয়ারে ঠেকিয়ে ঠোঁটের উপর রাখা, ডান হাতে কাচের কিউব বল ধরা, যেটা থেকে থেকে নিজের সামনে কালো কাচের টেবিলের উপর রাউন্ড রাউন্ড ঘুরাচ্ছে জঙ্কুক। তাতে শব্দ হচ্ছে গোমট গোমট, কিন্তু জঙ্কুক সেদিকে মনোযোগী নয়। এতে করে নিস্তব্ধ পরিবেশে সামান্য গুমুট শব্দটাও কানে ঝঙ্কার তোলার নেয়। বার কয়েক মনোযোগ নষ্ট হয় প্রদর্শিত ছেলেটির। ধাতস্থ হয়ে নিজেকে সংযম করে পুনরায় নিজের কাজে মনোযোগী হয় সে, সেই সাথে উপস্থিত সদস্যরাও। সামান্য শব্দটা নিষেধ করার জন্য কেউ মুখ খুলছে না জঙ্কুকের ভয়ে। মিস্টার গংইউ বসা ঠিক জঙ্কুকের পাশের চেয়ারটিতে, ওনার দৃষ্টি স্থির সাদা পর্দার স্ক্রিনে। শব্দবিহীন থমথমে গম্ভীর পরিবেশে হঠাৎ মুখ খুলল জঙ্কুক, গম্ভীর স্বরে বলে উঠল, মিটিং ইজ ওভার, ইউ ক্যান গো নাও। জঙ্কুকের গম্ভীর মুখের কথায় আলো জ্বলে উঠল তৎক্ষণাৎ অন্ধকার রুমটিতে। উপস্থিত সদস্যরা চমকালেন, বিষণ্ণয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন জঙ্কুকের গম্ভীর মুখের দিকে। ঘাবড়ে টেনশনের সহিত বলে উঠল যুবক ছেলেটির বাবা সৈয়দ সেন। কি বলছেন মিস্টার জিওন? প্রজেক্ট দেখানো এখনো শেষ হয়নি তাহলে? জঙ্কুক বিরক্তিতে চোখ তুলে তাকায় সামনে সৈয়দ সেনের দিকে। তার করা প্রশ্নটি পছন্দ হয়নি জঙ্কুকের। গম্ভীর মুখে জঙ্কুক কিছু আওড়াবে তার আগেই বেখেয়ালি চোখ পড়ল সামনের দেয়ালে স্বচ্ছ কাচ ভেদ করে বাইরে। সাদা কলেজ ড্রেস পরিহিত তে দু হাতে চকলেটের ঝুড়ি বুকের সাথে ঝাপটে ধরে জঙ্কুকের অফিস কেবিন থেকে বের হচ্ছে সে। দেখেই বোঝা যাচ্ছে চকলেটের ঝুড়ির ভারে হাঁটতে কষ্ট হচ্ছে তের। বেতাল হাঁটার সাথে গাল ফুলিয়ে মুখ ভর্তি চকলেট চাবাচ্ছে সে। জঙ্কুক যেন চমকালো থেকে এই মুহূর্তে কলেজে নয় বরং অফিসের মহলে দেখে। দ্রুততার সঙ্গে হাতঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনরায় তাকালো তের দিকে। জঙ্কুক ভাবে, মেয়েটা কি পাগলামো করতে করতে অফিস অবধি চলে আসলো একা একা? এমনটা তো হওয়ার কথা নয়। মেয়েটা চাইলেও তো কোথাও একা বের হতে পারার কথা না। সে সিকিউরিটি দিয়ে রেখেছে তের পিছনে। তাছাড়া মেয়েটা কলেজ থেকে বের হওয়ার সময় তাকে কেউ ইনফর্ম করেনি কেন? জঙ্কুকের দৃষ্টি গাঢ় হয়। বিরক্তির রেশ কাটিয়ে কুঞ্চিত কপালে তাকায় তের কর্মকাণ্ডের দিকে। জঙ্কুকের স্থির দৃষ্টির মধ্যে দিয়েই তে হাঁটতে হাঁটতে পুনরায় থেমে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো ভেবে গোল গোল চোখ করে তাকালো চকলেটের ঝুড়ির দিকে। স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উল্টো ঘুরে হাঁটা ধরে পুনরায় জঙ্কুকের কেবিনের দিকে। জঙ্কুকের কপাল কোঁচকায়। তেকে পুনরায় নিজের রুমের দিকে যেতে দেখে তীক্ষ্ণতা ছেয়ে যায় নিজের মাঝে। গলা খাকিয়ে সৈয়দ সেন জঙ্কুকের মনোযোগ আকর্ষণ করে মুহূর্তেই। মনোযোগ নষ্ট হতেই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় জঙ্কুক। গম্ভীর মুখে সৈয়দ সেনকে উদ্দেশ্য করে বলে, নট ইন্টারেস্ট ইওর প্রজেক্ট। দ্রুততার সঙ্গে সাদা পর্দার সামনে থেকে বলে উঠল সৈয়দ সেনের ছেলে জিহাদ সেন। মিস্টার জিওন, মিটিং শুরু হয়েছে মাত্র 10 মিনিট হয়েছে, তাহলে সম্পূর্ণটা প্রজেক্ট না দেখে কিভাবে ডিসিশন নিচ্ছেন আপনি? বিরক্তির ভাঁজ পড়ে জঙ্কুকের কপালে। স্বল্পজ্ঞানী মানুষ কোনো কালেই তার পছন্দ নয়। অনেক কিছু ডিটেলসে বোঝাতে হয় এদের। সেই ফালতু সব সময় বহন করার মতো ধৈর্য তার নেই। যেখানে মেধার তালিকায় ছোট সেখানে এত বড় প্রজেক্ট কিভাবে সামলাবে সে? জঙ্কুক বিরক্তিতে কটাক্ষ করে বলে উঠল ছেলেটিকে। সম্পূর্ণ খাবার খেয়ে তারপর খাবারের টেস্টের ধরন বলাটা অর্থহীন ব্যক্তির নিরন্তর কাজ। ডিল পছন্দ হয়নি মানে রিজেক্ট। জ্বলিত অগ্নিমশালের মতো জ্বলে উঠল জিহাদ। অনেকটা দিনের কষ্ট পরিশ্রমের ফলে আজকের প্রেজেন্টেশন গড়া তার, সেটা না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছে জিওন জঙ্কুক। এতটা অহংকার তার, টাকার প্রতিপত্তি ক্ষমতার। মানুষকে মানুষ, কষ্টকে কষ্ট বলে মনে হয় না তার। নিজেকে সংযম করতে না পেরে আকস্মিক তেতে উঠল জঙ্কুকের সামনে। সেটাই কাল হয়ে দাঁড়ালো জিহাদের পরবর্তী পদক্ষেপে। খানিকটা তেজ দেখালো জঙ্কুককে, মুখে আওড়ালো শক্ত বাণী, আপনি মজা নিচ্ছেন মিস্টার জিওন? কোনো কিছু না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছেন প্রজেক্টটা। আপনি জানেন কতটা কষ্ট করা হয়েছে এই প্রজেক্টটির জন্য? নাচানো কিউব বলটা শক্তিতে হাতে চেপে ধরল জঙ্কুক নিজের হাতের মুষ্টিতে। রাগান্বিত চোখ দুটো তুলল জিহাদের দিকে। কুঞ্চিত কপালে তিক্ততার সহিত বলে উঠল, তো কি করব আমি? ফালতু প্রজেক্টের জন্য 30 কোটি টাকা তোর বাপ দিবে? নদীর তীরে বালুর উপর ফ্যাক্টরির জন্য 30 কোটি টাকা নয়, বরং 5 কোটি টাকায় গিয়ে গড়াবে। ফ্যাক্টরি তৈরি করার পরও তার নিশ্চয়তা নেই। যে কোনো সময় প্লাবিত বন্যায় বালু ধুয়ে যেতে পারে নদীর পানির সাথে। ফ্যাক্টরির সাথে সাথে ফ্যাক্টরির মালও নদীতে তলিয়ে যাবে। তার ক্ষতিপূরণ কে দিবে? তোর বাপ?
তোর 14 গোষ্ঠীর প্রপার্টি বিক্রি করেও আমার 10,000 কোটি টাকা শোধ উঠবে না। তোর কি মনে হয় আমি গাছ কেটে ক্ষমতার আসনে বসে আছি, কিছু বুঝি না পলিটিক্স? তোর আমার কোম্পানির সাথে ডিল নয়, বরং আমার সাথে ডিলে থাকতে চাস। তোদের পেছনে একজন গ্যাংস্টারের হাত থাকলে অনায়াসে নিজেদের বাকি ব্যবসাগুলো দেখতে পারবি। পলিটিক্স থেকে শুরু করে দেশের লোকাল গুন্ডারা পর্যন্ত তোদের কাজে কোনো বাধা দিতে পারবে না আমার নামে। তোদের ডিল নয়, বরং আমার ক্ষমতা চাই, তাই গলা নিচে, নয়তো গলা থাকবে, কিন্তু তেজ দেখানোর জন্য তুই থাকবি না। জংকুককে রেগে যেতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে মিস্টার গংইউ। সান্ত্বনা স্বরূপ কিছু বলতে যাবে তার আগে উত্তেজিত ভঙ্গিতে বলে ওঠে সৈয়দ, মিস্টার জিওন প্লিজ আমার ছেলের উপর রাগ করবেন না। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আসলে ও এই প্রজেক্টটি নিয়ে অনেক দিন ধরে পরিশ্রম করেছে, তো তাই আপনার রিজেক্টের সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। প্লিজ আপনি রেগে যাবেন না ওর উপর। আমি ক্ষমা চাচ্ছি ওর হয়ে আপনার কাছে। বাবার কথা শুনলেন না জিহাদ? জংকুকের বলা প্রতিটা কথাই সত্য, তাই বলে দমে গেল না জংকুকের সামনে। পুনরায় একই তেজ দেখিয়ে বলে উঠল জংকুকের সামনে, ফালতু সব কারণ দেখাচ্ছেন মিস্টার জিওন। প্রজেক্টটি রিজেক্ট করার যথাযথ কারণ নয় এটা। নদীর কাছে থাকলে যে বন্যা হবে এমনটাও নয়। আমি বলেছি বন্যা হবে না, তখন আপনি কি এক্সকিউজ দেখাবেন প্রজেক্টে সাইন করাতে? অন্যথায় আপনার ক্ষমতায় যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে ক্ষতি কিসের? আপনার সাথে ডিলে তো আসিই আমরা। জংকুকের রাগান্বিত দৃষ্টি মুহূর্তেই শান্ত হয়। আস্তে করে নিজের হাতের কিউবটা টেবিলের উপর রেখে টেনে নিজের গায়ে শার্টটি ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলে ওঠে, তোর সাহসের তারিফ করতে হবে। আমার সাহায্য চাই, আবার আমাকেই তেজ দেখাস? আচ্ছা চল, তোর ডিল ডান, সাইন করলাম তোর প্রজেক্টে। তার আগে ছোট্ট একটি কাজ করবি তোরা বাপ ছেলে দুজন। আমার কাজটা ইউনো বুঝিয়ে দিবে তোদের। ওয়েট, ইউনো একটা দলিলনামা তৈরি কর, যেখানে শর্ত হিসেবে লিখবি স্বর্গীয় শ্রীশ হয়েছেন ও তার ছেলে জিহাদ সেন স্বেচ্ছায় খুশি মনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, প্রপার্টি, প্রজেক্টের সকল কিছু আমার নামে লিখে দিচ্ছেন, এবং তার বিনিময়ে আমি জিওন জংকুক এই প্রজেক্ট হতে 5% শেয়ার দান করছি স্বর্গীয় শ্রীশ হয়েছেন ও তার ছেলের নামে। জংকুকের কথার প্রতিপক্ষে সম্মতি জানিয়ে তাৎক্ষণিক বলে ওঠে ইউনো, ভাই স্বর্গীয় কেন? সৈয়দ সেন তো এখনো বেঁচে আছে, তাহলে ডিল সাইন করার পর হার্ট অ্যাটাকে মারা যাবে বেচারা, তাই আগবাগ স্বর্গীয় লিখে রাখবি আর কি। জংকুকের কথায় ভয়ে আড়ষ্ট হয়ে যায় সৈয়দ। জংকুক সম্পর্কে তাদের ধারণা আছে এবং জংকুকের পাওয়ারকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলেন তিনি, এটাও সত্য। কিন্তু ছেলের বোকামির জন্য সবকিছু হারাতে হবে এবার জংকুকের হাতে। তাই ভয়ার্ত দৃষ্টিতে উত্তেজিত কণ্ঠে বারবার জংকুকের কাছে ক্ষমা চাচ্ছেন তিনি। জংকুক শুনল না তার করা অনুরোধ বাণীগুলো। কড়া আদেশে ইউনোকে বলে বের হয়ে যায় কনফারেন্স রুম থেকে। মিস্টার গংইউ হতবম্ব দৃষ্টিতে এতক্ষণ জংকুকের কঠোরতা দেখে। জংকুককে বের হয়ে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ইশারায় সৈয়দ সেনকে আশ্বস্ত করে তিনিও জংকুকের পিছন পিছন বের হয়ে যান। বাইরে এসে জংকুককে পিছন থেকে ডেকে বলে ওঠেন তিনি, কি করছিস জংকুক? ডিল পছন্দ না হলে রিজেক্ট করে চলে আয়, অযথা ওনাদের ভয় দেখাচ্ছিস কেন? দাঁড়ালো না জংকুক, চোখ মুখ শক্ত করে সামনের দিকে ধূপধাপ পা ফেলে হাঁটতে হাঁটতেই বলল, আই মিনিট দাদা ভাই, আমি কোনো রোড সাইড গুন্ডা নয় যে ভয় দেখিয়ে ছেড়ে দিব। আমি ছেড়ে দিতে শিখিনি। তাছাড়া সহজে সবাইকে ছেড়ে দিলে জিওন জংকুক নামক কাউকে তারা ভয় পাবে না। মানুষের মন থেকে জিওন জংকুকের নামের ভয় কমে আসবে। নিজের ক্ষমতা বহাল রাখতে কিছু মানুষ বুলিপিষ্ট আমাদের হাতেই হতে হয়, এটা সাধারণ ব্যাপার। ক্ষমতার আসনে ঠিক থাকতে হলে মানুষের মনে ভয় থাকাটা জরুরি, তার জন্য এসব সাধারণ ব্যাপার দাদা ভাই। মিস্টার গংইউ হতাশ হলেন জংকুকের বাচনভঙ্গিতে। জংকুকের এমন বেপরোয়া জীবন মোটেও পছন্দ নয় ওনার, তাই তিনি অনেক চেষ্টা করেও জংকুককে ফেরাতে পারেননি এই জীবন থেকে। বরং উল্টো হয়েছে, জংকুক নিজেই পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে তিনি এখন চুপ থাকেন, জংকুককে কিছু বলেন না। নিরাশ হয়ে অসন্তুষ্টি ভঙ্গিতে আবারও বলল মিস্টার গংইউ, জংকুক এমনটা যাতে না হয়। নিজের পরিবার হারিয়ে ফেললি, নিজের প্রিয় জিনিসটাও তোর ক্ষমতার অতলে হারিয়ে গেল চিরতরে। প্রিয়জন ছাড়া, পরিবার ছাড়া থাকতে পারবি তো শুধু ক্ষমতার দাপটে? জংকুক উত্তর করল না মিস্টার গংইউর পরপর প্রশ্নে। মোট কথা তার প্রশ্নগুলোই পছন্দ হয়নি। বিরক্তির ভাঁজ কপালে ফেলে চলে যায় নিজের কেবিনের দিকে। মিস্টার গংইউ হতাশ দৃষ্টি আওড়ায় জংকুকের যাওয়ার দিকে। নীরবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনিও নিজের কেবিনে ঢুকে যায় পরপরে।
কেবিনের দরজা টেনে রুমে প্রবেশ করতেই খানিকটা চমকে ওঠে জংকুক। বিরক্তির ভাঁজ পড়া কপালটা মুহূর্তেই শীতল হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এতক্ষণ যাবৎ বিগড়ে যাওয়া মেজাজটাও চটিয়ে শান্ত হয়ে আসে তেকে দেখে। যতটা তিক্ততা ছিল তখন কনফারেন্স রুমে ততটাই নরম শীতল হয়ে আসে তেকে দেখে। সে দেখেছিল তেকে নিজের কেবিনে চকলেটের ঝুড়ি দুহাতে ঝাপটে ধরে ঢুকতে। জংকুক আসতে চেয়েছিল তখনই, কিন্তু উটকো কথোপকথনের কারণে মাথা থেকে ছুটে গিয়েছিল মেয়েটি তার কেবিনে ঢুকেছে। জংকুক হালকা ঘাড় বাঁকা করে উকি মেরে দেখে তে চকলেটের ঝুড়ি নিয়ে কি করছে। বুঝতে পারে তে চকলেট নিজের অ্যাপ্রনের দুই পকেটে ঢুকাচ্ছে, যতটা পারছে ততটা। তেকে দেখে বোঝাই যাচ্ছে সে এই মুহূর্তে চকলেট চুরি করায় মহা ব্যস্ত, যার কারণে জংকুকের আগমনও টের পায়নি সে। জংকুক আস্তে করে রুমের দরজা লক করে দেয় ভিতর থেকে। পকেটে দুহাত গুজিয়ে দরজার সামনে হেলিয়ে দাঁড়ায়। মনোযোগ সহকারে দেখতে থাকে তের চুপিসারে চুরি করার কর্মকাণ্ড। সময় নিয়ে জংকুকের আনা সুস্বাদু চকলেটগুলো তে নিজের জায়গায় জায়গায় এপ্রনের পকেটগুলোতে ঠেসে ঠুসে উঁচু করে চকলেট ঢুকিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ছোট ছোট হাত দুটোতে একত্র করে যতগুলো সম্ভব চকলেট নিয়ে বুকের সাথে চেপে ধরে পড়ে যাওয়ার ভয়ে ধীর গতিতে সামনের দিকে ঘুরে দাঁড়ালো তে। ব্যস্ততায় দুগাল উঁচু করে এখনো মুখ ভর্তি চকলেট চাবাচ্ছে সে। জংকুককে দেখল না তে, দৃষ্টি স্থির নিজের বুকে দুহাতে চেপে ধরা চকলেটগুলোর উপর। ধীর পায়ে দুই কদম এগোতেই কানে আসলো জংকুকের কণ্ঠ। তে চমকালো, ভরকালো, হতভম্ব হয়ে সামনে তাকাতেই চোখে পড়ল জংকুকের নির্বাক ভঙ্গি। কি ম্যাডাম, চুরি করা শেষ? মুখ ভর্তি চকলেট নিয়ে চোয়াল ঝুলে যায় তের। চাবানো বন্ধ করে হা করে তাকিয়ে থাকে জংকুকের দিকে, চোখে মুখে আতঙ্কিত ভাব চুরি ধরা পড়ে যাওয়ার ভয়ে। নীরবে চুরি করতে গিয়েও ধরা পড়ে যাবে জংকুকের সামনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তে। কে বা কার চকলেটগুলো তাও জানা নেই তের। হাঁটতে হাঁটতে ভুলবশত চলে এসেছে এই রুমে। ভাগ্যক্রমে রুমে এসে চকলেটের ঝুড়ি দেখে ফেলে। ঝুড়িতে বড় বড় অক্ষরে তে নিজের নামটা দেখে প্রথমে মনে করে এই ঝুড়ি ভরা চকলেট তার জন্যই এনেছে মিস্টার গংইউ। তাই কোনো দিক বিবেচনা না করে ঝুড়ির পকেট ছিঁড়ে খেতে শুরু করে। কিছুটা খাওয়ার পর নিজের মনে করে ঝুড়িটা সাথে করে নিয়েও গিয়েছিল সে। মধ্যে রাস্তা থেকে ফিরে আসলো এই ভেবে যদি এটি তার দাদাজানের না হয় অন্য কারো হয়তো, তাহলে নিশ্চিত যার চকলেট সে না পেয়ে মন খারাপ করে কান্না করে বসবে তের মতো করে। তাই তে দয়ালু মনে পুনরায় ফিরে এসে জায়গার চকলেট জায়গায় রেখে দিল ঠিকই, কিন্তু নিজের জন্য বেশ কিছু চকলেট চুরি করে নিল, যতটা তের হাতে পকেটে মুখে নিচ্ছে ততটা। কিন্তু অপ্রত্যাশিতভাবে জংকুকের আগমন ঘটায় ধরা পড়ে গেল সে। জংকুক তেকে চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক কদম এগিয়ে আসে তের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তেকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ভ্রুকুচকে বলে উঠল, দিনে দুপুরে ডাকাতি, তাও আবার আমার চকলেটের উপর! সাংঘাতিক চোর তো আপনি ম্যাডাম। চুরিকৃত চকলেটের মালিক জংকুক নামটা শুনে মুহূর্তেই চোখ যেন কোটর থেকে বের হয়ে আসার উপক্রম তের। ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন জংকুক ভাইয়াকে কিভাবে বুঝ দিবে সে? তার জীবনের যত ভুল আছে সব কেন জংকুক ভাইয়ার সাথেই হয়, অন্য কারোর সাথে কেন হয় না? তে এক ক্রাশ কষ্টে ভরা ক্রান্তে জর্জরিত হলো। তার জংকুক ভাইয়া নিশ্চিত তাকে ভুলন্তর কন্যা ভাবছে, না হয় ভুলন্তর চোর। নিজের ভাবনায় কষ্ট লাগলো তের। ভয়ভীত চোখ তুলে তাকালো জংকুকের কোচকানো চোখের দিকে। মুখের চকলেট চিবলো ধীরে ধীরে। কি বলবে জংকুককে ভেবে পেল না। মুখের ভাষা যেন হারিয়ে গেল গলায়। অস্থির চোখ দুটো জংকুক থেকে সরিয়ে এক পলক দেখে নিল নিজের হাতের চকলেটগুলোকে। কিছু একটা ভেবে নিল মনে মনে। নিজের ভাবনায় চট করে চোখ তুলে তাকায় জংকুকের দিকে। তাৎক্ষণিক সমাধানের আশায় এগিয়ে দেয় নিজের হাতের চকলেটগুলো জংকুককে। জংকুক বুঝল না তের মনোভাব। কপাল কুচকে তাকায় তের দিকে। তে জংকুকের কুচকানো কপালের ভাব বুঝে চোখের ইশারায় বুঝায় চকলেটগুলো নিতে। যথারীতি জংকুক দুহাত মেলে ধরতে তে নিজের হাতের সকল চকলেট ঢেলে দেয় একত্রিত দুহাতের ভাঁজে। একে একে তে নিজের এপ্রনের পকেটে হাত ঢুকিয়ে চকলেট বের করে রাখে জংকুকের দুহাতের ভাঁজে। সম্পূর্ণ চকলেট জংকুককে ফিরিয়ে দিতে দিতে মুখের খাওয়া চকলেটগুলোও শেষ হয়ে যায় তের। জংকুকের হাতে চকলেটগুলো তুলে দিয়ে অপরাধী গলায় আস্তে করে বলে উঠল, আমি চুরি করিনি। কপাল কুচকে এক পলক চকলেটগুলো দেখে নিল জংকুক। তেকে উদ্দেশ্য করে বলে, প্রবাদটা এমন হয়ে গেল না যে চোর বলছে আমি রাতে চুরি করব না, আপনি দরজা জানালা খুলে ঘুমান। তে হাঁসফাঁস করলো। নিজের সাফায়ে মিথ্যা বলে উঠল জংকুককে, সত্যি বলছি চুরি করিনি আমি, শুধু চকলেটের ঝুড়িটা নিচে পড়েছিল তাই আমি উঠে রাখছিলাম। পরে ভাবলাম আমি চলে যাওয়ার পর যদি কেউ চকলেটগুলো চুরি করে ফেলে, তাই নিজের সাথে নিয়ে যাচ্ছিলাম সেফ রাখার জন্য। তের কথায় একটা ভ্রু উঁচিয়ে পাশের ঝুড়িটা দেখে নেয় জংকুক। আচ্ছা,
তার জন্যই বুঝি ঝুড়ি ছিঁড়ে মুখে আর পকেটে রেখে চকলেটের হেফাজত করছিলেন আপনি? পুনরায় যুক্তি দেখিয়ে বলল তে। ঝুড়িটার ওজন ছিল তো অনেক, নিতে কষ্ট হচ্ছিল আমার, তাই একটু পকেট ছিঁড়ে চকলেটগুলো পকেটে রেখেছিলাম সেফ রাখার জন্য। আচ্ছা, কিন্তু ঝুড়ির হাল বেহাল দেখে তো মনে হচ্ছে না আপনি একটু করে ছিঁড়েছেন ম্যাডাম। আর চোখে তাকাইতে পাশের টেবিলের দিকে। ঝুড়ি হতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে চকলেট পড়ে থাকতে দেখে ঠোঁট উল্টাই মুহূর্তেই। জঙ্কুকের সামনে না বোঝার ভান ধরে ইনোসেন্ট চেহারায় বলল, আমি একটু করেই ছিঁড়েছিলাম, বাকি প্যাকেটটা কিভাবে ছিল আমি জানি না। সেটাই তো, নিশ্চিত চকলেটগুলোর হাত পা আছে, তার জন্যই তো নিজে লাফাতে লাফাতে ঝুড়ির প্যাকেট ছিঁড়ে বের হয়ে এসেছে, তাই না? আগের নাই ঠোঁট উল্টিয়ে বলল তে, আমি কি জানি। আহ ম্যাডাম, আপনি আর আপনার যুক্তি দুটোই অসাধারণ, তাই চোরকে মনে ধরেছে আমার। আপনাকে বাঁধিয়ে ফ্রেম করে দেয়ালে টাঙিয়ে রাখবো। আজকাল এমন সুন্দরী ইনোসেন্ট চোর পাওয়া বিরল। আমি পাইছি, তাই হাতছাড়া করা যাবে না মোটেও। আতঙ্কিত চোখ মেলে তাকাইতে ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায় জঙ্কুকের সামনে। নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে বলল তে, আমি ইচ্ছা করে চুরি করতে চাইনি তো। চকলেটের ঝুড়িতে আমার নাম ছিল, তাই নিজের মনে করে নিয়েছি। বিশ্বাস না করলে আপনি দেখুন, চকলেটের ঝুড়িতে আমার নাম লেখা, দেখুন। জঙ্কুক স্বীকারোক্তিতে বলে, জি, এটা আমার শ্বশুরের মেয়ের নাম। তে ভয় বাড়ল, বুঝতে পারলো ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন জঙ্কুক ভাইয়া থাপ্পড়ও খেতে হবে ফ্রিতে। জঙ্কুকের শক্ত হাতের থাপ্পড়গুলো মনে পড়তেই উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের দুগাল ঢেকে নেয় দু হাতে বাঁচানোর জন্য। জঙ্কুকের সামনে থমথমে ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে অপরাধী গলায় জঙ্কুককে বলে ওঠে, নামে নামে জমে টানে দাদি বলে, তাই নামে নামে জমে টানতে পারলে নামে নামে চকলেটেও টানে ভাইয়া। আপনার গার্লফ্রেন্ডের নামের সাথে আমার নাম মিল আছে, তাই আমিও এই চকলেটের ভাগ অর্ধেক পাই ভাইয়া। তের মুখে পরপর ভাইয়া ডাকটা পছন্দ হলো না জঙ্কুকের। বিরক্তি বাড়ে, সেই সাথে বাড়ে রাগও। নিষেধ করার পরও মেয়েটির আগ বাড়িয়ে ভাইয়া ডাকটা মোটেও পছন্দ হয় না তার। তাই তপ্ত মেজাজ দেখিয়ে তেকে বলে উঠল তাৎক্ষণিক জঙ্কুক, এই মেয়ে, বারবার ভাইয়া ডাকবা না। তোমার কোনো ভাইয়া টাইয়া হই না আমি, সম্পর্ক সূত্রে স্বামী ডাকবা, নয়তো না। জঙ্কুকের রাগান্বিত কথায় চুপসে যাইতে কোনরূপ বাক্য না বয়ে নীরবে তে মাথা দুলিয়ে সম্মতি জানায় জঙ্কুককে। তের সম্মতি বুঝতে মুহূর্তে শান্ত হয় জঙ্কুক, কিন্তু তের পূর্বের কথার রেশ টেনে পুনরায় বলে ওঠে, বুঝিয়েন কিন্তু ম্যাডাম, চকলেটের অর্ধেক ভাগ নেওয়া মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক ভাগ নেওয়া, মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক অধিকার। এখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে যা করে আপনিও কিন্তু তাই তাই করবেন আমার সাথে, না করা যাবে না কিন্তু। কি পারবেন তো করতে? তে জঙ্কুকের কথার অর্থ বুঝলো কি বুঝলো না তা জানা নেই জঙ্কুকের। তারপরও তে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় জঙ্কুককে, অর্থাৎ সে পারবে। জঙ্কুক বাঁকা হাসে। মূলত চকলেটগুলো জঙ্কুক তের জন্যই আনিয়েছিল। সকালে তে চকলেট খাওয়ার জন্য বায়না করছিলেন মিসেস আয়ুর কাছে। জঙ্কুক শুনেছিল সেটা। চকলেটগুলো এমনিতেই জঙ্কুক এখন বাসায় পাঠাতো ইউনোকে দিয়ে তের কাছে, কিন্তু তার আগেই তে নিজেই চকলেট অবধি পৌঁছে গেছে। জঙ্কুকের তিক্ত মনটা শীতল হয়ে যায় তের চকলেটে মাখো মাখো মুখখানা দেখে। মনে হয় এই নারীতেই তার সকল ক্লান্তির অবসান। এই মেয়ের পাগলামোতে কেটে যাবে দিনের পর দিন তার। জঙ্কুক 2 কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলের ওপর। হাতের ইশারায় তেকে ডাকে নিজের কাছে, এসো এদিকে। তে ধীর পায়ে এগিয়ে যায় জঙ্কুকের সামনে। দৃষ্টি নত করে তাকায় খালি ফ্লোরের দিকে। জঙ্কুক শীতল গভীর দৃষ্টিতে পরখ করে নিল তেকে। তপ্ত রোদে হালকা লাল হয়ে যাওয়া তের চেহারাটায় চোখ বোলালো এক দৃষ্টিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, কার সাথে এসেছো? দৃষ্টি নত রেখেই মিনমিন গলায় বলল তে, দাদির সাথে। জঙ্কুক তের নত চোখের পাপড়িতে নিজের চোখ বোলালো। তের চোখের ঘন কালো পাপড়িগুলো মোহিত করলো জঙ্কুককে। জঙ্কুক এক দৃষ্টিতে তাকায় তের মৃদু কম্পিত চোখের পাতায়। জঙ্কুকের বেসামাল দৃষ্টি আওড়ায় তের গোলাপি উষ্ঠদয়ে। পাষাণ্ড বুক যেন কেঁপে উঠল জঙ্কুকের। মনে জাগ্রত হলো অপ্রত্যাশিত এক ইচ্ছা। দৃষ্টির গভীরতা বাড়ল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল তের উষ্ঠদয়ে লেগে থাকা অবশিষ্ট চকলেটের উপর। কি ভেবে এক মুহূর্তেই গুটিয়ে নিল নিজের সেই হাতটা। তের থেকে নিজের দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অস্থিরতায় চট করে নিজের চোখ বন্ধ করে বুক ফুলিয়ে বার কয়েক শ্বাস টানলো জঙ্কুক। নিজেকে শান্ত করে পুনরায় তাকায় তের দিকে। বক্স থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় তের দিকে। শান্ত কণ্ঠেই বলে, ঠোঁট পরিষ্কার করে নাও, চকলেট লেগে আছে। তে হাত বাড়িয়ে টিস্যু নিল জঙ্কুকের থেকে, কিন্তু রুমের কোথাও আয়না চোখে পড়ল না। খানিকটা হাঁসফাঁস করলো। টিস্যু হাতে এদিক ওদিক তাকালো। সন্ধানী চোখ দুটো আয়নার দেখা না মিলায় আর চোখে তাকায় জঙ্কুকের দিকে।
চোখ মিলল দুজনের। তে তাৎক্ষণিক নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলে উঠল জঙ্কুককে, আয়না তোমার পিছনে। তে কথা বাড়ালো না, বাধ্য কন্যার ন্যায় জঙ্কুকের কথা অনুযায়ী ঘুরে নিজের মুখ পরিষ্কার করে নিয়ে সামনে ঘুরে দাঁড়াতেই জঙ্কুক স্নিগ্ধ কণ্ঠেই বলল, চকলেটগুলো খেতে ভালো লেগেছে? তে তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল, জঙ্কুকের ভালো লাগলো তের উত্তরটা। মোহিত কণ্ঠে বলল, তোমার জন্যই ছিল, যাওয়ার সময় সাথে করে নিয়ে যেও কেমন? তোমার জন্যই ছিল কথাটি তের কর্ণধার হলো। তে কি চমকালো জঙ্কুকের তোমার জন্য ছিল কথাটিতে? হ্যাঁ, ভীষণ চমকালো। ধাতস্থ হলো মনের সুপ্ত অনুভূতিগুলো, সেই সাথে মাথায় জাগ্রত হলো অবাধ্য চিন্তাগুলো। চকলেটগুলো কি তাহলে তার জন্যই তার জঙ্কুক ভাইয়া নিয়ে এসেছিল? তার জঙ্কুক ভাইয়া তো নিজের আপনজন ছাড়া কাউকে কিছু দেয় না। সে তো বিগত 2 বছরে দেখেনি জঙ্কুক ভাইয়া কাউকে কিছু দিতে। তবে দাদা বলে জঙ্কুক ভাইয়া নাকি দাদা দাদির সব খোঁজ খবর রাখে, গিফটও দেয়। কিন্তু জঙ্কুক ভাইয়ার একান্ত ব্যক্তিগত আপনজনদের, যাদের জঙ্কুক ভাইয়া নিজের ব্যক্তিগত মানুষ বলে মনে করে, তাদের ছাড়া তিনি কাউকে এক টুকরো সুতাও গিফট করে না, সেটাও দাদি বলে। কিন্তু তার বেলা তো তার জঙ্কুক ভাইয়া পুরো চকলেটের ঝুড়ি গিফট করে ফেললো। প্রশ্ন জাগলো, তাহলে কি সে জঙ্কুক ভাইয়ার একান্ত ব্যক্তিগত মানুষ হয়, জঙ্কুক ভাইয়ার প্রিয় আপনজন? তে চমকালো নিজের চিন্তায়, বিষণ্ণিত কণ্ঠে পরপর প্রশ্ন করে বলল, আমার জন্য আপনি এনেছেন? কিন্তু আপনি তো প্রিয় মানুষ ছাড়া কাউকে কিছু দেন না, তাহলে আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? জঙ্কুক উত্তর দিল না তেকে। আগের ন্যায় শীতল ভঙ্গিতে হালকা ঝুঁকে তের মুখে আলতো ফু দিল। তে কেঁপে উঠল যেন। তাৎক্ষণিক 2 হাতে অ্যাপ্রনের 2 পাশ আঁকড়ে ধরল, কম্পিত চোখের পাতা খিচে বন্ধ করে নিল। জঙ্কুক শীতল দৃষ্টিতে দেখল তের মৃদু ছটপট। প্রসঙ্গ পাল্টিয়ে নিজের মতো করে প্রশ্ন করল তেকে। ঠান্ডা সতেজ নির্মল গলায় বলল জঙ্কুক, কলেজ থেকে এখানে এসেছ? জঙ্কুককে প্রসঙ্গ পাল্টাতে দেখে চোখ পিটপিট করে তাকাইতে তের অশান্ত চোখ মিলল জঙ্কুকের শীতল দৃষ্টিতে। জঙ্কুকের দৃষ্টির গভীরতার সাথে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সক্ষম হলো না তে। অস্থির ভঙ্গিতে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় উত্তরে বলল, দাদি নিয়ে এসেছে কলেজ থেকে, বলল মার্কেটে যাবে তিনি আমাকে নিয়ে। জঙ্কুক খানিকটা কপাল কুঁচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই অসময়ে মার্কেট? জঙ্কুকের কুঞ্চিত কপালের ভাঁজগুলো মুহূর্তেই মিলে গেল কপালে। নিজের তীক্ষ্ণ কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরেই বলল, কিছু লাগবে তোমার? অসম্মতিতে মাথা নাড়ল তে, মিহি কণ্ঠে বলল, না। অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল জঙ্কুক, আমার লাগবে, নিয়ে আসতে পারবে তুমি? চোখ তুলে সামনে তাকাইতে সাথে সাথে চোখ মিলল জঙ্কুকের শীতল গভীর দৃষ্টির। 2 সেকেন্ডের মধ্যে পুনরায় দৃষ্টি নত করে অসম্মতি প্রকাশ করলো জঙ্কুকের সামনে। বলল, আমি বুঝবো না, দাদি বুঝবে। আপনি দাদিকে বলুন নিয়ে আসবে আপনার জন্য। অসন্তুষ্টির গলা ঝাড়ল জঙ্কুক, গাঢ় গলায় বলল, তুমি ছাড়া কেউ বুঝবে না আমারটা। দাদিকে দিয়েও হবে না আমার তুমি ছাড়া। আমার তোমাকেই লাগবে, তাই তোমাকেই আনতে হবে আমার জন্য। তে খানিকটা ইতস্তত বোধ করলো। আজ পর্যন্ত সে নিজের জন্য সুতাও কিনেনি পছন্দ করে, সেখানে এত বড় দায়িত্ব দিচ্ছে জঙ্কুক। কি থেকে কি কিনে আনতে হবে তাও জানে না। কিন্তু বারবার জঙ্কুকের সামনে না করাটা তের মনে ভয় কাজ করছে। যদি জঙ্কুক রেগে যায় তো? তে ভয়ে হাঁসফাঁস করলো কিছুটা, তবে সম্মতি জানালো তার মধ্যেই। বলল, বলুন কি আনতে হবে আপনার জন্য? জঙ্কুক পুনরায় হালকা ঝুঁকে পড়ল তের দিকে। তে চমকালো, ভরকালো, চোখ তুলে তাকাতেই ধারালো মোহিত গলায় বলল জঙ্কুক, এমন কিছু যার স্মরণে থাকবে তুমি, কি পারবে আনতে? তের চোখগুলোতে বিষণ্ণ খেলে গেল গাঢ়ভাবে। জঙ্কুকের স্মরণে তেকে রাখতে চাওয়াটা ভীষণ ধাতস্থ করলো তেকে। গ্যাপে পড়ে প্রশ্ন করলো পুনরায় জঙ্কুককে তে। চমকিত মনে বলল, আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? জঙ্কুক হালকা নড়েচড়ে সোজা হয়ে বসলো। তের বারবার একই প্রশ্নে সে অপদস্থক হলো, তাই বিরক্তি টানলো মুখে। মুহূর্তে চোখে শীতলতা কাটিয়ে তিক্ততা জড়ালো চোখে মুখে। তপ্ত মেজাজ দেখিয়ে বলে উঠল, কোনো প্রিয় বউটও নও তুমি আমার, প্রচণ্ড অপ্রিয় অপছন্দের মানুষ তুমি আমার, বুঝেছ? জঙ্কুকের হঠাৎ রূপ পরিবর্তনের কারণটা ধরতে পারল না তে। অসহায় দৃষ্টিতে জঙ্কুকের কথায় সম্মতি জানালো তে মাথা নাড়িয়ে। চুপ থাকলো সে, কিন্তু জঙ্কুকের রূপ পরিবর্তনের সাথে সাথে কথার ধরন ও দৃষ্টি সবই বদলালো তৎক্ষণাৎ। তে বুঝল না কিছু, তবে জঙ্কুকের চোখে শীতলতা কাটিয়ে দুষ্টুমি খেলা করলো আকস্মিক। রসিয়ে রসিয়ে আবারও তেকে বলল জঙ্কুক, আচ্ছা শুনলাম আপনি নাকি আমার 10টা বাচ্চার প্ল্যানিং করছেন ম্যাডাম, আমার টাকা মেরে খাওয়ার ধান্দায়। কথাটা কি সত্য? ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই চমকালো তে।
রাতে তের বলা কথাগুলো যে জঙ্কুক শুনেছিল সেটা এতক্ষণ যাবৎ ভুলে গিয়েছিল তে, কিন্তু জঙ্কুক বলাতে পুনরায় স্মৃতিচরণ হলো, সেই সাথে ভয়ার্ত হলো আখিচরণ। শুকনো ঢোক গিলে পুনরায় ধান্দা করলো মুহূর্তেই। ভয়ার্ত চোখ দুটো জঙ্কুক থেকে লুকানোর চেষ্টায় তে এদিক সেদিক তাকালো নত হয়ে। জঙ্কুকের গাঢ় তীক্ষ্ণ দৃষ্টি তের কর্মকাণ্ডের দিকে। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চাইতে, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় মুহূর্তেই আটকা পড়ে জঙ্কুকের ঝুলন্ত পাট দুটোর ভাঁজের মধ্যে। তে জঙ্কুকের সামনে নিকটবর্তী দাঁড়িয়ে থাকায় খুব সহজেই জঙ্কুক নিজের দুপা দিয়ে তেকে ঝাপটে নেয়। হতবম্ব তে স্মরণে ফেরার আগেই জঙ্কুক নিজের পা দিয়ে তেকে টেনে নিজের উপরে ফেলে। জঙ্কুকের আকস্মিক ঘটনায় তে তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়তে চায় জঙ্কুকের বুকে, কিন্তু পড়তে পারল না। তার আগে জঙ্কুক নিজে পিছন দিকে ঝুঁকে পড়ে থামিয়ে দেয় তেকে। নিজের পায়ের বন্দিতে তেকে আটকে রেখে গাঢ় নিষিদ্ধ কণ্ঠে বলে উঠল, ডোন্ট, ছোঁয়া যাবে না আমাকে। তৎক্ষণাৎ স্মরণে ফিরল তে, নিজেকে গুছিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তবে জঙ্কুকের পায়ের বন্দি থেকে মুক্তি পেল না। তে মাথা ঘুরিয়ে নিচে তাকায়। নিজের চারপাশে জঙ্কুকের পায়ের বন্দি দেখলো ভয়ার্ত চোখে। জঙ্কুক আগের ন্যায় অনর, তেকে পা দিয়ে চেপে ধরে বসে আছে। তে ভয়ার্ত দৃষ্টি বিলায় জঙ্কুকের বদলিত চেহারার দিকে। জঙ্কুক তের দৃষ্টি পরোয়া না করে সোজা হয়ে বসতে বসতে নিজের ধাঁচে বলল, একদম ছোঁয়ার চেষ্টা করবে না আমাকে। ছোঁয়াছুঁয়ির পর্বটা আপাতত স্টপে আছে। যেদিন আমার ছোঁয়া ব্যথা বা অসহ্য লাগবে না, সহ্য করতে পারবে, সেদিন ছুঁয়ে দিব তোমাকে, তার আগে নয়। তে চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকায় জঙ্কুকের দিকে। বুঝতে পারে জঙ্কুক সেদিন রাতের বিষয়টা এখনো মনে ধরে রেখেছে। হয়তো কষ্ট পেয়েছিল সেদিন রাতে তার করা আচরণে। তে কিছু বলল না, চুপ থাকলো। জঙ্কুক পুনরায় বলে উঠল, তো যা বলছিলাম, আপনার আমার 10টা বাচ্চাকে নিয়ে প্ল্যানিংটা সেই লাগছে, যাকে বলে মনে ধরছে ভীষণ। কিন্তু পয়েন্ট হলো, আমার যতদিন না 10টা বাচ্চা হওয়ার শেষ হচ্ছে ততদিন অবধি আমি আপনার টাকা মেরে খাবো। অর্থাৎ আমার সমানে সমান 10টা বাচ্চা না হওয়া অবধি প্রতি মাসে আপনি আমাকে আমার প্রতিটা বাচ্চার জন্য ট্যাক্স দিতে হবে। আমার সমান 10টা বাচ্চা হওয়ার পর না হয় আমি দিব আপনাকে। আমি ব্যবসায়িক মানুষ, তাই হিসাব নিকাশ করলাম। আপনি আমার থেকে টাকা মেরে খাওয়ার ধান্দায় থাকলে আমি কেন আপনার টাকা মেরে খেতে পারবো না? আপনি তো আমার থেকে দ্বিগুণ অর্থবান ব্যক্তি, তাহলে আপনাকে ছেড়ে দিয়ে লাভ আছে? লাভ নেই তো। জঙ্কুকের যুক্তিতে হতবম্বতে বিষণ্ণয়ে অবাক হয়ে সঙ্গে সঙ্গেই বলল, আমি বড়লোক? পুনরায় যুক্তি দেখিয়ে বলল জঙ্কুক, অবশ্যই আপনি বড়লোক মানুষ। আপনার স্বামী বড়লোক, আপনার দাদা শ্বশুর দাদি শাশুড়ি বড়লোক, সাথে আপনার বাবা মা বড় ভাই মিলিয়ে বড়লোক। সব বড়লোকের মধ্যে বড়লোকই হলেন আপনি, কারণ সবার জয়েন্ট টাকা আসে আপনার হাতে, প্রতিটা মানুষই টাকা দেয় আপনাকে। তাহলে আপনি গরিব কোথায়? আপনি তো আমার থেকে দ্বিগুণ বড়লোক। আর বড়লোকই মানুষের টাকা মেরে খাওয়া ফরজ কাজ। দিন দিন টাকা বের করুন, যা পকেটে আছে তা বের করুন দ্রুত, নয়তো আমাকে ট্যাক্স না দেওয়ার দায়ে আপনাকে আমি বেঁধে রাখবো আমার টেবিলের কোনায়। বুঝেছেন আপনি? দিন এবার। জঙ্কুক হাত পাতল তের সামনে, কিন্তু তাৎক্ষণিক কিছু মনে পড়তে ভুল শুধালো জঙ্কুক। পুনরায় বলে উঠল, ওহ, আরেকটা কথা, বাচ্চাগুলো কিন্তু আমার হবে না, আমার বইয়ের হবে ইনশাল্লাহ। দোয়া করবেন কিন্তু, কেমন যেন তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাগুলো আমার বইয়ের। তে কি বুঝলো জঙ্কুকের দেখানো হিসাব নিকাশ, নাকি বুঝলো জঙ্কুকের অনাগত বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাওয়ার ইঙ্গিতটা? তবে এতটা বুঝলো, সে জঙ্কুকের থেকে আসলেই দ্বিগুণ বড়লোক মানুষ। সবাই তো তাকে টাকা দেয় হাত খরচের জন্য, কিন্তু তার জঙ্কুক ভাইয়াকে কি কেউ টাকা দেয় তের মতো করে? তে খালি মস্তিষ্ক কথাগুলো আওড়ানোর মধ্যে দিয়ে পুনরায় তাড়া দিল জঙ্কুক। তে ভয়ভীত হলো ভীষণ। শুকনো ঢুক গিলে ভয়ার্ত চোখ মিলালো জঙ্কুকের চোখে। সঙ্গে সঙ্গে জঙ্কুক চোখের ইশারায় তেকে টাকা বের করতে বলল। তে আড়ষ্ট হয়ে জড়সড় হাত ঢুকালো নিজের অ্যাপ্রনের পকেটে। একটা পকেট খালি থাকলেও অন্য পকেট থেকে 27 টাকা বের করলো গলার আইডি কার্ড সহ। টাকা আইডি কার্ড সহ জঙ্কুকের পাতিত হাতের উপর রাখলো তে। জঙ্কুক কপাল কুঁচকে তাকায় তের অগুছালো পুরাতন কোচকানো টাকাগুলোর দিকে। অর্ধছেঁড়া 20 টাকার নোটের সাথে 5 টাকার পয়সাও রয়েছে, সেই সাথে রয়েছে অল্প নতুন 2 টাকার নোট একটা, সব মিলিয়ে 27 টাকা। জঙ্কুক এক পলক টাকাগুলো দেখে নিয়ে তের দিকে তাকাতেই কপালের ভাঁজগুলো আরও গাঢ় হয়, যখন দেখলো তে নিজের অ্যাপ্রনের বোতামগুলো এক এক করে খুলছে তার সামনে। তে ধীর হাতে অ্যাপ্রনের সকল বোতাম খুলে চট করে অ্যাপ্রনের নিচে পরিহিত ফ্রগের এক পাশের পকেটের হাত ঢুকিয়ে দেয়। তের বেখেয়ালি আচরণের কারণে তাৎক্ষণিক অ্যাপ্রনের বাম পাশের কলারটা তের বাম কাঁধের নিচে পড়ে যায়।
যার ফলে তের জামার একটা পাশ দৃশ্যমান হয় জঙ্কুকের চোখে। গলা থেকে তের পেট অবধি ঘেমে যাওয়া সাদা ড্রেসটা ভিজে লেপ্টে আছে গায়ের সাথে, তার জন্য দৃশ্যমান হয়ে যায় তের নির্দিষ্ট কিছু জায়গায়। কাঙ্ক্ষিতভাবে তের অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়ল জঙ্কুকের। জঙ্কুক দৃষ্টি সরালো না, বরং গাঢ় করলো, তবে চোখ ঘুরালো কিছুটা চারপাশেও। তাকালো উপরে তের কাঁধে দৃশ্যমান ফিতাবন্দির দিকে। জঙ্কুকের চোখে এক সমুদ্র গভীরতা বাড়ল। তে দেখলো না জঙ্কুকের সেই চোখের গভীরতা। যদি দেখতো তাহলে নিশ্চিত এতটা বেখেয়ালি হতে পারতো না জঙ্কুকের সামনে। হয়তো লজ্জা পেত, ভীষণ লজ্জা যাকে বলে। কিন্তু আফসোস, তে নিজের কাজে এতটাই ব্যস্ত যে কারু অশান্ত সমুদ্রের ন্যায় গভীরতা দৃষ্টিটাও পরখ করতে পারল না বিন্দুমাত্র। তে নিজের মতো করে ফ্রকের ভিতরের পকেট হতে টাকা বের করে জঙ্কুকের হাতে রাখলো। জঙ্কুককে হাত ছড়াতে না দেখে চোখ তুলে তাকালো তে। জঙ্কুকের ধ্যান কোথায় আছে বুঝতে সক্ষম না হয়ে হাঁসফাঁস করলো খানিকটা। তাই পরিশিষ্ট অর্থ জঙ্কুককে দান করে মিনমিন গলায় বলল, আর নেই তো। তের কথায় নিজের হাতের দিকে দৃষ্টি স্থির করলো জঙ্কুক। বিষণ্ণতা এখনো কাটেনি, ঘোর লেগে আছে চোখে মুখে। বুকের কম্পনটা ক্রমশই তীব্র থেকে তীব্র হচ্ছে। দুই ঠোঁট ফাঁক করে গোপনে নিঃশ্বাস টানলো জঙ্কুক। যান যায় অবস্থা তার। এই অনুভূতিগুলো জঙ্কুকের সাথে প্রথম হচ্ছে। সে বুঝতে পারছে তার গ্যাংস্টার জীবনে বউ নামক কলঙ্কের দাগ লেগে যাচ্ছে ধীরে ধীরে। কাউকে নিজের জীবনের চরম দুর্বলতা বানাচ্ছে সে, যেটা তার জীবনের শীর্ষ ভুল বলে ধরা হবে। গ্যাংস্টার জীবনে কাউকে দুর্বলতা বানানো এক পর্যায়ে পাপ বলে ধরা হয়। কারো প্রেমে পড়াও ঘোর অপরাধ। কিন্তু সে সকল নিয়ম ভঙ্গ করছে ধীরে ধীরে, সেটা মোটেও ঠিক হচ্ছে না। তার এই মেয়েটাকে এতটা প্রশ্রয় দেওয়াটাও মোটেও ঠিক হচ্ছে না। এখন সে যদি এই মেয়েটার থেকে সরে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে তার জন্য প্রচণ্ড বিপজ্জনক হয়ে উঠবে। এক মনে কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করলো জঙ্কুক। নিজের হাতের টাকাগুলোর দিকে পূর্ণ দৃষ্টি রাখতেই চোখে পড়লো একটা 500 টাকার নোট, সাথে একটা 50 টাকার নোট। জঙ্কুক টাকাগুলো রেখে দিল নিজের কাছে। টেবিলের উপরে টাকাগুলো রেখে তাকালো তের দিকে। আবারও চোখ পড়লো তের শরীরের অনাকাঙ্ক্ষিত ভাঁজগুলোতে। জঙ্কুক হাত বাড়িয়ে তের কাঁধের নিচে পড়ে যাওয়া অ্যাপ্রনের কলারটা টেনে তের গলা অবধি টেনে দিতে দিতে বলল, আপনি ছোট সাজেন ইচ্ছাকৃতভাবে। আপনাকে দেখে আমার মোটেও ছোট মনে হয় না, ভীষণ বড় মনে হয়। আমাকে বেকাবু করবেন না, কারণ নিতে পারবেন না আমার বেসামাল আচরণ। আমি লাগামহীন ঘোড়ার ন্যায় ছুটে গেলে সামলাতে পারবেন না আপনি। তে কি বুঝলো জঙ্কুকের কথার অর্থ? হ্যাঁ বুঝলো, খুব করে বুঝলো, কিন্তু ধরা দিল না। চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ল লজ্জায়। তারপরও বোকা সাজলো জঙ্কুকের সামনে। শরীরের মৃদু কম্পন সাক্ষী হলো তের বুঝদার বিষয়টিতে। তারপরও বোকার ন্যায় তাকালো। জঙ্কুক ছুল না তেকে, তবে এক এক করে তের অ্যাপ্রনের সকল বোতাম লাগাতে লাগাতে বলল, বাই দ্য ওয়ে নাইস কালার। তবে সাদার সাথে সাদা কালারটাই যায় বেশি মনে হয়, তাই না? জঙ্কুকের রসিয়ে কথার সারাংশ সারমর্ম কি বুঝলো তে? কিন্তু শরীরে দ্বিগুণ কম্পন তো তাই বলছে যে এই নারী জঙ্কুকের সব কথার অর্থ বুঝতে পেরেছে, কিন্তু চোখে মুখে ফুটালো না কিছুই। জঙ্কুকের থেকে বাঁচতে চায় এই মুহূর্তে। তাই নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগালো তাৎক্ষণিক। মাথা নিচু করে কম্পিত শরীরে কোনো রকম নিজের একটা হাত উঁচু করে 2 আঙুল দেখালো জঙ্কুককে। কম্পিত স্বরে টেনে টেনে বলল, 2 যাব আমি। জঙ্কুক বুঝলো না তের 2 আঙুল দেখানোর মানে কি, আর না বুঝলো তে 2 যাব কথার অর্থ। অ্যাপ্রনের বোতাম লাগাতে লাগাতে কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করলো তেকে, 2 কি? তে হতাশ চোখ তুলে তাকালো জঙ্কুকের দিকে, করুণ কণ্ঠে বলল, 2 জানেন না আপনি? না, জানার কথা ছিল আমার। 2 মানে ইয়ে যাব আমি। ইয়ে কি? ইয়ে মানে 2 আর কি? তাহলে 2 কিরে বাবা? 2 বা কই যে তুমি এত করে যেতে চাচ্ছ? 2 কি কোনো এরিয়া? বলো, আমি নিয়ে যাব। জঙ্কুকের উত্তরে নাহস করলো তে। জঙ্কুক 2 মানে বুঝতে পারছে না, সেটার জন্য চরম বিরক্তি প্রকাশ করলো জঙ্কুকের সামনে। জঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তে খাদে নেমে এলো যখন দেখলো তে নাহুস ভঙ্গিতে বিরক্তি হয়ে যাচ্ছে। জঙ্কুক অনুচিত হলো, নিজেকে দোষ দিতে লাগলো এক মনে। সামান্য 2 মানে বুঝতে পারছে না সে, নিশ্চয় 2 মানে বিশাল কিছু বুঝাতে চাচ্ছে মেয়েটা, কিন্তু সে অক্ষতর মতো 2 জিনিসটাই চিনতে পারছে না। জঙ্কুক বিরক্তিতা ঝেড়ে পুনরায় বলল, কি সমস্যা রে বাবা? বুঝিয়ে না বললে বুঝবো কিভাবে 2 কি? তে কিছু বলল না, সোজা সাপটা বলল, আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। তাহলে 2 যাবে না? জানি না, ছাড়ুন। মুহূর্তেই জঙ্কুক পায়ের বন্দি খুলে দিল। জঙ্কুক ওয়াশরুম দেখিয়ে দিতেই তে সেদিকে গটগট পায়ে হেঁটে চলে গেল, খানিকটা রেগে। জঙ্কুক বুঝলো তের রাগের কারণটা। তারপরেও তারা দিয়ে তেকে পিছন ডেকে বলল, 2 মিনিটের মধ্যে আসবে কিন্তু। তে শুনলো না জঙ্কুকের কথা। একা তো সে 2 যাচ্ছে, তারপর আবার বলছে 2 মিনিটের মধ্যে আসতে। লোকটা এত বোকা কেন? সামান্য 2 মানে বোঝে না সে? 2 কি কখনো 2 মিনিটের মধ্যে শেষ করা যায়?
করতে চলে যেতে জংকুক ইউনোর কাছে কল লাগায়। ইউনো কল রিসিভ করে হ্যালো বলতে না বলতেই প্রশ্নের সম্মুখীন হলো জংকুকের। জংকুক কাল বিলম্ব না করে ইউনোকে জিজ্ঞাসা করে বলল, ইউনো 2 কিরে? ইউনো বুঝল না তার অর্থ, কিন্তু তাৎক্ষণিক উত্তর দিল ফোনের ওপাশ থেকে, জি ভাই 2 হয়। জংকুক বিরক্তি নিয়ে বলল, তোর কি মনে হয় 2 মানে 2 হয়? এটা আমি জানি না, তুই আমাকে লেখাপড়া শেখাস? সরি ভাই, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি কোন 2 এর কথা বলছেন? কোনো পাসওয়ার্ড বা পিনকোড নাকি ভাই? জংকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, গভীর চিন্তিত গলায় বলল, তোর ভাবি বিগত যাবৎ ধরে 2 করতেছে। আমি বুঝতে পারছি না বলে গাল ফুলিয়ে রাগ করে আছে আমার সাথে। এখন তুই বলতো কি করি আমি? 2 এর সন্ধান পাই কোথা থেকে?